আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং নিয়মিতভাবে পড়াশোনা করতেছেন। আপনাদের সবাইকে আমাদের স্কলারশিপ প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি এবং আমরা এই স্কলারশিপ প্রোগ্রামের মূল মোটো অলরেডি বলে ফেলছি যে আপনাদেরকে কিছু অ্যাডভান্স লেভেলের কনসেপচুয়াল জিনিসপাতি নিয়ে আলোচনা করা। এখন অ্যাডভান্স লেভেল বলতে আমরা কখনোই আমাদের এইচএসসি রিলেটেড টপিকগুলো নিয়ে আলোচনা করব না। আপনাদের যে সিম্পল এসএসসি রিলেটেড যে বেসিক, এটাকে আমরা জাস্ট একটু ঘষা মাজা করে অ্যাডভান্স লেভেলে নিচ্ছি। সো চলেন কথা না বাড়াই চলে যাই আমাদের এখন মূল পড়াশোনায়। সো আজকে দেখতে পারতেছেন আমরা ফার্স্টে স্টার্ট করব আলোর প্রতিফলন নিয়ে, এবং আমি এই চ্যাপ্টারটা যখন স্টার্ট করতেছি তখন আশা করি আলোর প্রতিফলন নিয়ে আপনাদের অ্যাটলিস্ট 50 থেকে 60% বেসিক কনসেপ্ট আছে। সো এই মোতাবেক আমি স্টার্ট করতেছি আমাদের প্রথম পার্ট। এখানে দেখেন কি বলা হয়েছে যে একটি বস্তুর দৈর্ঘ্য বলা আছে। বস্তুর কি বলা আছে ভাইয়া? বস্তুর দৈর্ঘ্য বলা আছে আমার 50 সেন্টিমিটার। এখন বস্তুর দৈর্ঘ্য বলতে আমরা এল বুঝাই। এল এর মান কত দেওয়া ছিল আমাদের? কোশ্চেনে দেওয়া আছে 50 সেন্টিমিটার। এবং গোলীয় দর্পণে বিম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, আমার যে গোলীয় দর্পণ আছে এটার প্রতিবিম্ব বা বিম্ব, এই বিম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 0.25 সেন্টিমিটার, অর্থাৎ এল প্রাইমের মান দেওয়া ছিল 0.25 সেন্টিমিটার হলে বিবর্ধনের মান, বিবর্ধন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছিল ভাইয়া? বিবর্ধন বলতে বোঝাচ্ছিল আমাদের এম এর মান। এম এর মান কত হবে এটা বের করতে বলা হয়েছে। সো আমরা সূত্র জানি কি? এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ ইকুয়ালস টু এল বার বাই এল, ঠিক আছে। সো এখান থেকে আমাকে যেহেতু এল আর এল বারের মান, এল প্রাইমের মান দেওয়া আছে, সুতরাং আমরা এটা দিয়ে ইউজ করতে পারবো। এল ইকুয়ালস টু এল বার বাই এল। এল প্রাইমের মান কতটুকু দেওয়া ছিল? 0.25 সেন্টিমিটার, 0.25, ঠিক আছে। আর এখানে কতটুকু দেওয়া ছিল ভাইয়া? 50। এবার আপনি যদি এখন অনুপাত বের করেন, আমি একটু কাইন্ডলি ক্যালকুলেটরটা নেই। এখান থেকে কত ছিল? 0.25 আর এখানে 50। এখান থেকে থাকতেছে আমাদের 5 ইন্টু 10⁻³ এত, ঠিক আছে। এখন দেখেন 0.5 হবে না, 0.005, এটা ঠিক আছে, বুঝতে পারছেন? সো অ্যান্সার ছিল আমাদের অ্যাকচুয়ালি বি। ওকে, এখানে বলা হয়েছে কি? গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলে? মনে করেন এইটা হচ্ছিল আমাদের গোলীয় দর্পণ। অ্যাকচুয়ালি এই দর্পণের উপর আমাদের অ্যাকচুয়ালি কি থাকে ভাইয়া? প্রতিফলক পৃষ্ঠ থাকে। এই প্রতিফলক যে পৃষ্ঠ গোলীয় দর্পণের, এইটা ধরেন মনে করেন মিডল পয়েন্ট, এইটা ছিল আমার মিডল পয়েন্ট, এবং এই মিডল পয়েন্টকে আমরা কি বলতাম বলেন তো? মেরু বলতাম, ঠিক আছে। সুতরাং এখান থেকে অ্যান্সার হচ্ছে আমাদের মেরু। ওকে, বি টি। এখন দেখেন সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? মনে রাখবেন সমতল দর্পণে, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। সমতল দর্পণে ফোকাস দূরত্ব মাথায় রাখবেন আমাদের অসীমে, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে কি বলা হয়েছে দেখেন, একটি সমতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠের সাথে, আমি একটা সমতল দর্পণ আঁকি, এই মনে করেন একটা সমতল দর্পণ, ঠিক আছে। এখানে বলা হয়েছিল প্রতিফলক পৃষ্ঠের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, আমার জন্য বেটার হয় আমি সমতল দর্পণটা এইভাবে আঁকি, এই যে এইটা মনে করেন একটা সমতল দর্পণ। এই সমতল দর্পণে আমার আলো এসে পড়তেছে, আমি আলোটা দিই। সমতল দর্পণে মনে করেন আমার এইভাবে আলো এসে পড়তেছে, এবং এই যে আলোটা এসে পড়তেছে সে কি বলা হয়েছে দেখেন, এই প্রতিফলক পৃষ্ঠের সাথে কত ডিগ্রি কোণ করতেছে? প্রতিফলক পৃষ্ঠের সাথে 60 ডিগ্রি কোণ করতেছে। তার মানে আমার এইটার মান কতটুকু হচ্ছে ভাইয়া? এইটার মান হচ্ছে আমার 60 ডিগ্রি। এখন আমরা জানি যে এই যে আপতন, এটা কি আপতিত রশ্মি না? এটা কি? এটা ছিল আমাদের আপতিত রশ্মি। এই আপতিত রশ্মি আমাদের যে সমতল যে দর্পণ, এই দর্পণের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করতেছে, কিন্তু এটা কি আমাদের আপতন কোণ হবে? 100% না। আপতন কোণ হইতে গেলে আমাদের কি অভিলম্বের সাথে কোণ ক্রিয়েট করতে হবে। এইবার চলো আমরা অভিলম্বের সাথে কোণ ক্রিয়েট করি, এই যে। ওকে, তার মানে অভিলম্বের সাথে কোণ তাহলে কতটুকু হচ্ছে? এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি, কারণ এই টোটাল মানটা কত? 90।
এই টোটাল মান কিন্তু 90। এবং আমরা জানি যে আপতন কোণ যতটুকু হবে প্রতিফলন কোণও কতটুকু হবে ভাইয়া, সেম হবে। আমরা জানি যে আপতন কোণ যতটুকু হবে, আপতন কোণ যতটুকু হচ্ছে আমাদের প্রতিফলন কোণও কি হচ্ছে ভাইয়া, সেম হচ্ছে। তার মানে দেখেন এটা আপতিত হয়ে এটা যখন ভাইয়া এই বরাবর যাচ্ছে, প্রতিফলিত হয়ে যাচ্ছে, তার মানে কি অভিলম্বের সাথে এটাও কতটুকু হচ্ছে ভাইয়া, 30 ডিগ্রি হচ্ছে না? তাহলে দেখেন তো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কতটুকু হচ্ছে, প্রতিফলন কোণের মান হবে আমার এই 30 ডিগ্রি। ধরতে পারছো ভাইয়া? ওকে, এইবার দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে বিপজ্জনক বাঁকে কত কোণে সমতল দর্পণ বসানো হয়। এটা মাথায় রাখবেন, বিপজ্জনক বাঁকে 45 ডিগ্রি কোণ করে সমতল দর্পণ আমার বসানো হচ্ছে। কেন 45 ডিগ্রি কোণ? মনে করেন বিপজ্জনক যখন বাঁকটা আসে, আমি যদি একদম 45 ব্যতীত অন্যান্য কোণে রাখি, 45 ব্যতীত এইভাবে মনে করেন আমি যদি 45 ব্যতীত অন্যান্য কোণে রাখি, তাহলে হয়তোবা এক পাশ এক সাইডে যে আসতেছে সে বেশি দেখবে, আরেক সাইডে যে আসতেছে সে কম দেখতেছে। তার মানে কি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি। আমি যদি 45-এ রাখি, অপর সাইডে যে যতটুকু দেখবে এই পাশে আমার ওই বস্তুটাকে ততটুকুই দেখবে, যেহেতু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে, সুন্দর মতো ক্রস আউট করতে পারবে। সো এইটা আমরা সমতল বিপজ্জনক বাঁকে সমতল দর্পণ আমরা 45 ডিগ্রিতে রাখি, এটা একটু মাথায় রাখতে হবে। এখন বলা হয়েছে অবতল দর্পণে প্রতিবিম্বের বিবর্ধক এম এর মান কত হইতে পারে। এখন প্রথম কোশ্চেন, অবতল দর্পণে বিবর্ধন মানে কি, যে আপনার লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব, লক্ষ্যবস্তু প্রতিবিম্ব থেকে কতটুকু ছোট হচ্ছে বা বড় হচ্ছে, বা প্রতিবিম্ব লক্ষ্যবস্তু থেকে কতটুকু ছোট হচ্ছে বড় হচ্ছে, এটাই ছিল আমাদের হচ্ছে কি বিবর্ধন। ঠিক আছে, এখন অবতল দর্পণে আপনাকে দেখতে হবে, অবতল দর্পণে যদি আমি কি রাখি, যে প্রথম তিনটা সিনারিও কি, অসীম থেকে আলোক রশ্মি যখন আসে তখন আমার প্রতিবিম্ব কোথায় থাকে ভাইয়া, প্রধান ফোকাসে, এবং উল্টা থাকে এবং ছোট থাকে। তার মানে প্রথম সিনারিওতে আমার কি থাকতেছে ভাইয়া, ছোট থাকতেছে। ওকে, দ্বিতীয় সিনারিও কি, অসীম এবং প্রধান বক্রতার কেন্দ্রের মধ্যে, অসীম এবং বক্রতার কেন্দ্র। তাহলে তখন আমার হচ্ছে একটু মনে করেন তো আমার প্রতিবিম্ব কোথায় থাকতেছে, তখন বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকতেছে, এবং এটাও কি হচ্ছে ভাইয়া, ছোট হচ্ছে। ওকে, এরপরে চিন্তা করেন আমি যখন বক্রতার কেন্দ্রে রাখতেছি, ওই অ্যামাউন্টে আমার লক্ষ্যবস্তু যতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমার প্রতিবিম্ব সেমটুকু দৈর্ঘ্য হচ্ছে। তার মানে কি হইতে পারে, ছোটর সাথে এখন সমানও হতে পারে। আবার চিন্তা করেন আমি এখন বস্তুকে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখতেছি, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, আমার বক্রতার কেন্দ্রের বাইরে গঠিত হবে এবং একটু বড় হবে, তার মানে আমার বড়ও হতে পারে। সো এখান থেকে চিন্তা করলে আমার এম এর মান 1-এর থেকে বড় হইতে পারে, 1-এর সমান হইতে পারে, 1-এর থেকে ছোট হইতে পারে। তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি তিনটাই কারেক্ট। ধরতে পারছেন? ওকে, সো এবার দেখেন এখানে কি বলা হয়েছে, অবতল দর্পণ ব্যবহৃত হয়। অবতল দর্পণ কোথায় ব্যবহৃত হয়, একটু ঠান্ডা মাথায় দেখেন। মনে করেন আপনি কোনো একটা ছোট বস্তুকে ভালো মতো দেখতে চাচ্ছেন, আমি শর্টকাটটা বলতেছি, শর্টকাট এটা দিয়ে মোটামুটি আপনার এই শর্টকাটটা মনে রাখলে মোটামুটি 70% আপনার অনেক কিছু কমন পড়ে যাবে। মনে করেন আপনি ছোট বস্তুকে ভালো মতো দেখতে চান, ভালো মতো আপনি দেখতে চান, ছোট বস্তুকে যদি আপনি ভালো মতো দেখতে চান, তাহলে মানে কি আপনার চোখ একটু বড় হইতে হবে না? আপনি যখন একটা ছোট বস্তুকে অ্যানালাইসিস করবেন, আপনি এমন একটা গ্লাস পরবেন যেটা আপনার চোখে একটু বড় করে দেখাবে। এই সব কাজে আমাদের অবতল দর্পণ ইউজ করা হয়। তার মানে দেখেন তো স্টিমারের সার্চ লাইট, দূরের কোনো বস্তুকে আমি যদি ভালো মতো দেখতে চাই, দূরের বস্তু ছোট থাকে না, আমি যদি ওইটাকে ভালো মতো দেখতে চাই, তার মানে কি আমাকে চোখ একটু বড় বড় রাখতে হবে। এই কনসেপ্টে, এটা কিন্তু কোনো ফিজিক্যাল কনসেপ্ট না, মানে ফিজিক্সের কনসেপ্ট না, মনে রাখার কনসেপ্ট। দন্ত চিকিৎসায় দাঁত ছোট জিনিস,
দাঁতের ভিতরে যখন আমার কোনো কিছু হয় ওটাকে কি একটা গ্লাস দিয়ে দেখায় এবং ওই গ্লাসটা যদি আমাকে ছোট জিনিসই দেখায় তাহলে কি আমি ভালো মতো চিকিৎসা করতে পারবো না, ওই ছোট জিনিসটাকে বড় করে দেখতে হবে। ঠিক আছে, পথচারী দেখার জন্য গাড়িতে সাইড মিররে আপনার দূরের কোনো ছোট বস্তুকে ছোট হিসাবে দেখে লাভ নেই, কারণ পথচারী তো আপনি যখন সাইড মিররে যাচ্ছেন, আপনি যখন অ্যাকচুয়ালি সাইড মিররে যাচ্ছেন আপনার তো একদম 3 কিলো 4 কিলো অনেক দূরে ছোট জিনিস দেখার দরকার হবে না, কাছাকাছি জিনিসই তো দেখার দরকার হবে। সো এই পজিশনটা হচ্ছে না, তার মানে উত্তর হচ্ছে আমাদের 1 আর 2। বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণে কি বলা হচ্ছে, বস্তু প্রধান ফোকাসে থাকলে, বস্তু যদি প্রধান ফোকাসে থাকে, অর্থাৎ মনে করেন আমি একটা অবতল দর্পণ আঁকি, আমি এখানে একটা ই দিই, ওকে, আমি ধরলাম এখানে হচ্ছিল আমাদের প্রধান ফোকাস, এটা ছিল আমাদের বক্রতার কেন্দ্র। এখন বলা হয়েছে বস্তু প্রধান ফোকাসে থাকলে, বস্তু যদি এখন আমাদের মনে রাখবেন প্রধান ফোকাসে থাকে, এই যে বস্তু যদি প্রধান ফোকাসে থাকে বিম্ব অত্যন্ত বিবর্ধিত হয়। এখানে চিন্তা করেন আপনার বস্তু যদি এখানে রাখেন তার মানে কি আপনার এখান থেকে একটা যে গিয়ে এই বরাবর চলে যাচ্ছে, তাই না? এরপরে কি আপনি এটাকে সুন্দর মতো থার্ড ল, এটা প্রথম সূত্র, যে আপনার একটা বস্তুর মাথা থেকে আলো যদি আপনার সমতল এই যে প্রধান অক্ষে সমান্তরালে যায় সে প্রধান ফোকাস দিয়ে যাবে। সেকেন্ডে কথা হচ্ছে বস্তু থেকে আলো প্রধান ফোকাস দিয়ে আপনার এই যে আয়নার পরে পড়লে সে প্রধান অক্ষে সমান্তরালে ব্যাক করে, কিন্তু এই বস্তু থেকে প্রধান ফোকাস দিয়ে আয়নাতে পড়া পসিবল না। সেকেন্ড রুল নেওয়া আমার পসিবল না, যেহেতু পসিবল না আমাকে থার্ড রুলে যেতে হবে। থার্ড রুলটা কি? আপনার থার্ড রুলটা ছিল যে বস্তু থেকে আলো বক্রতার কেন্দ্র হয়ে যদি আয়নাতে পড়ে তাহলে ওই পথেই ব্যাক করবে, অর্থাৎ মনে করেন এই যে এই এই আমি হাতে আঁকাচ্ছি দেখে এরকম দেখেন, এখানে কোথাও মিলিত হয়েছে না, মিলিত হয় নাই। সে কি হবে, আয়নার ওই পারে গিয়ে মিলিত হবে। আয়না যখন ওই পারে গিয়ে মিলিত হচ্ছে তখন প্রতিবিম্ব প্রথমে হয় অবাস্তব, সোজা এবং অনেক বড় হয়ে যায়। তার মানে এটা ঠিক আছে, প্রতিবিম্ব অত্যন্ত বিবর্ধিত হয়। ঠিক আছে, তারপরে বলা হয়েছে বস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে, বস্তু যদি এখন আপনি চিন্তা করেন প্রধান ফোকাস এবং মেরু মনে করেন এইখানে যদি থাকে তাহলে কি বলা হয়েছে, বিম্ব বিবর্ধিত হয়। মনে রাখবেন এখানে যদি থাকে তার মানে এখান থেকে নিয়ে যান এই, তারপরে কি হবে প্রধান ফোকাস দিয়ে নিয়ে যান এই, ঠিক আছে, তার মানে মনে করেন আপনার এইখানে পয়েন্ট আছে, এখানে যখন মিলিত হচ্ছে, আমি হাতে আঁকছি থেকে উল্টাপাল্টা হচ্ছে, এখানে যখন মিলিত হচ্ছে আপনার বস্তুটা কিন্তু বিবর্ধিত হচ্ছে, বলেন তো 100% বিবর্ধিত হচ্ছে। আমি যদি আরেকটু ভালো মতো আঁকাই তাহলে বোঝা যাবে। আচ্ছা, এই দেখেন তো আগে ছিল এতটুকু, এখন কি বড় হয়ে গেছে না? তার মানে কি আমার বিম্ব কি হচ্ছে ভাইয়া, বিবর্ধিত হচ্ছে, এটাও কারেক্ট। এখন দেখেন বস্তু বক্রতার কেন্দ্রে থাকলে, এই বস্তু যখন বক্রতার কেন্দ্রে থাকবে মাথায় রাখবেন, বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে প্রতিবিম্ব আমার সমান দৈর্ঘ্যের হবে। প্রতিবিম্ব আমার কি হবে ভাইয়া, উল্টা দিকে সমান দৈর্ঘ্যের হবে, অর্থাৎ এটার দৈর্ঘ্য যতটুকু হবে এটার দৈর্ঘ্য আমার সেম হবে। এটা একটা স্পেশাল সিনারিও, বস্তুর বক্রতার কেন্দ্রে থাকলে বিম্ব বস্তুর সমান হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি আমার তিনোটাই সঠিক। ওকে, দেখেন তিনোটাই সঠিক হয়ে গেছে। এখন দেখেন কি বলা হয়েছে, দেখেন উত্তল দর্পণের ফোকাস দূরত্ব, আমার উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কতটুকু দেওয়া ছিল হচ্ছে এফ ইকুয়ালস টু আমার 11 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ কত? আমরা সূত্র জানি যে এফ ইকুয়ালস টু r/2, তার মানে বক্রতার ব্যাসার্ধ আর হবে 2 ইন্টু এফ, তার মানে 2 ইন্টু এফ এর মান কত আমার 11, এখান থেকে আসতেছে তাহলে 22 সেন্টিমিটার। এই ছিল আমাদের 22 সেন্টিমিটার। আমি কিন্তু ভেবে নিচ্ছি আপনার অ্যাটলিস্ট বেসিক সূত্র চিত্রগুলো নিয়ে আইডিয়া আছে, এই কারণে আমি এই জিনিস অ্যাডভান্স জিনিসপাতিগুলো দেখাচ্ছি। ঠিক আছে, আমি আবারও বলতেছি আমি ভেবে নিচ্ছি আপনার বেসিক কনসেপ্ট এবং আইডিয়া 50% হলেও ক্লিয়ার আছে। ওকে, এখানে বলা হচ্ছিল একটি বস্তুর দৈর্ঘ্য এবং একটি উত্তল দর্পণে বিবর্তন। বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে দেখো ভাইয়া,
বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.5 মিটার, এটার মান ধরলাম এল। এবং এখানে বলা হয়েছে উত্তল দর্পণের বিবর্ধন, বিবর্ধন কতটুকু দেওয়া ছিল? বিবর্ধন দেওয়া ছিল এখানে আমার 0.2, বিবর্ধন মানে আমাদের এম। তাহলে বলা হয়েছে প্রতিবিম্বের দৈর্ঘ্য কতটুকু হবে? তার মানে আমরা সূত্র জানি কি, এম ইকুয়ালস টু এল বার বাই এল। এখানে এল ছিল হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর এল ছিল লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তার মানে আমার যেহেতু প্রতিবিম্বের দৈর্ঘ্য চাইছে এল ইন্টু এম, এল হচ্ছিল আমার লক্ষ্যবস্তু বা বস্তুর দৈর্ঘ্য কত 0.5, আর এম হচ্ছে আমাদের বিবর্ধন, বিবর্ধন দেওয়া আছে কত 0.2। তার মানে কতটুকু আসতেছে আমরা মিলাই 0.5 ইন্টু 0.2 আমার আসতেছে 0.1 এই 0.1। ঠিক আছে, ওকে। চলেন আমরা এবার এইটাকে নিয়ে আলোচনা করি। এবার এখানে কি বলা আছে দেখেন, এখানে বলা হয়েছে কে ও বস্তুর প্রতিবিম্বের আকৃতি কি হবে। এবার চিন্তা করেন এই কে ও বস্তুটা আমার, এই কে ও বস্তুটা কোথায় আছে বলেন তো ভাইয়া? এই কে ও বস্তুটা আমার বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে আছে। যখন বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকে আপনারা জানেন কি এর আকৃতি কি হবে? একটু আগে দেখছি না আমার কিছুটা বড় হয়ে যায়। আপনি চিন্তা করেন আমি যদি এখান থেকে আঁকি একদম পারফেক্টলি যদি চিত্র এখানেই ড্র করে ফেলি, ওকে দেখো এবার কীভাবে হচ্ছে। সো এখান থেকে আমার একটা রশ্মি যাবে যেটা প্রধান ফোকাস দিয়ে ব্যাক করবে, ফোকাস দিয়ে ব্যাক করলো, এবং একটা যাবে হচ্ছে আমার প্রধান ফোকাস দিয়ে, একটা যাচ্ছে আমার প্রধান ফোকাস দিয়ে এবং সেটা ব্যাক করবে হচ্ছে এইভাবে, এই। তার মানে দেখো আমার এই পয়েন্টে মিলিত হয়েছে। সো দেখো আমার এই পয়েন্টে মিলিত হয়েছে এবং এই পয়েন্টটা কি অত্যন্ত বিবর্ধিত না? এই পয়েন্টে মিলিত হয়েছে, এই পয়েন্টটা কি হচ্ছে অত্যন্ত বিবর্ধিত। তার মানে উত্তরটা হচ্ছিল আমাদের অত্যন্ত, আচ্ছা বিবর্ধিত না, শুধু বিবর্ধিত, খুব বেশি বিবর্ধিত না, অল্প একটু বড়। ওকে, এবার দেখো কে ও বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। দেখো তো প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে, আমার যে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র একটু বাইরে হচ্ছে না, আমার যে বক্র এখানে একটু ছোট হয়ে গেছে, আমার এখানে বক্রতার কেন্দ্রের বাইরে হচ্ছে। আপনারা যারা হাতে আঁকেন এটা সবাই জানেন, ঠিক আছে। তার মানে আমার কোথায় বক্রতার কেন্দ্র এবং অসীমের মধ্যে, কারণ এই পাশে কিছু আছে, এই পাশে কিছু নয়, অসীম। তার মানে বক্রতার কেন্দ্র এবং অসীমের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, সো চলেন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। সো চলেন এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই। এখানে দেখেন কি বলা হয়েছে, যে এখানে একটা চিত্র দেওয়া হয়েছে। এবার একটু খেয়াল করেন তো ভাইয়া, এই চিত্রতে আপনার এইখান থেকে একটা রশ্মি এসে এই পয়েন্ট দিয়ে চলে গেছে, আবার এখান থেকে একটা রশ্মি গিয়ে সুন্দর মতো এই পয়েন্টে চলে আসছে। তাহলে চিন্তা করেন এই দুইটা রশ্মি তাহলে কি এই পয়েন্টে জাংশন হয়েছে না? আমি যদি আবার একটু ভালো মতো দেখাই আপনাকে, দেখেন আপনার দুই বা ততোধিক রশ্মি এই পয়েন্টে মিলিত হয়েছে না? এই যে দুই বা ততোধিক রশ্মি একটা পয়েন্টে মিলিত হচ্ছে বা মিলিত হবে বলে মনে হবে, সেটাকে বলা হয় আমাদের ফোকাস, ঠিক আছে। ওকে, এখানে বলা হয়েছে ভাইয়া ও ই ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। তার মানে ও ই আপনার এই মেরু থেকে এই এতটুকু ডিস্টেন্স, মানে ফোকাস পর্যন্ত ডিস্টেন্সকে বলা হয় আমাদের ফোকাস দূরত্ব। তার মানে এখানে ফোকাস দূরত্ব ছিল আমাদের কত 5 সেন্টিমিটার। তার মানে দর্পণের বক্রতার ব্যাসার্ধ, তার মানে আমরা জানি কি এফ ইকুয়ালস টু আর বাই সি, আর বাই 2, তার মানে আর ইকুয়ালস টু 2f, তার মানে 2 ইন্টু 5, তার মানে আমাদের কত 10 সেন্টিমিটার। একদম ইজি এখানে দেওয়া আছে। ওকে, এবার দেখেন বলা হয়েছে প্রধান অক্ষের কোন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে, আপনি প্রধান অক্ষের কি ভাইয়া কোন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে অসৎ, অসৎ মানে হচ্ছে আমাদের কি অবাস্তব, অসৎ মানে হচ্ছিল আমাদের অবাস্তব। আচ্ছা,
অসৎ মানে হচ্ছে আমাদের অবাস্তব, আর সৎ মানে হচ্ছে বাস্তব। তার মানে প্রধান অক্ষের কোন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে অবাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। তার মানে আপনি চিন্তা করেন, আমরা যখন এটাকে হচ্ছে অবতল দর্পণ হিসাবে কাউন্ট করতেছিলাম, এবং আপনি যখন প্রধান অক্ষটা আঁকলেন, এটা মনে করেন আপনার হচ্ছে এফ প্রধান ফোকাস, এটা ছিল আপনার সি হচ্ছে কি বক্রতার কেন্দ্র। এবং আপনি আপনার মাথায় থাকার কথা যে আপনি যদি এফ আর এই পয়েন্টটা মনে করেন মিডল পয়েন্ট, এই মেরুর আয়নার মিররের মিডল পয়েন্ট, পি হচ্ছে মেরু, এই প্রধান ফোকাস আর মেরুর মধ্যবর্তী কোন স্থানে যদি আপনি একটা বস্তুকে রাখেন, প্রথম কথা এই বস্তুটা আয়নার পেছনে গিয়ে সে কি দিবে, আয়নার পেছনে গিয়ে সে প্রতিবিম্ব দিবে। এবং সেই প্রতিবিম্বটা কি হবে বলেন তো ভাই? প্রতিবিম্বটা অনেক বিবর্ধিত হবে। তার মানে প্রধান ফোকাস আর মেরুর মধ্যে, দ্যাট ইজ দ্য পয়েন্ট হচ্ছে মেরু, আর এই পয়েন্টটা ছিল এফ। তার মানে ই আর এফ এর মধ্যে, সরি, ই আর ও, এফ তো এটাকে ও বলতাম, ও, তাহলে ই আর ওর মধ্যে, ও ই এর মাঝে যদি রাখি, তাহলে আমাকে কি হবে? এক অবাস্তব, দুই হচ্ছে বিবর্ধিত। ওকে, দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কি দেওয়া আছে দেখেন, যে মেরু থেকে কত দূরত্বে বস্তু রাখলে অবাস্তব বা বাস্তব উভয় ধরনের বিম্ব হতে পারে। ঠিক আছে, এবার আপনি চিন্তা করেন মেরু থেকে কত দূরত্বে রাখলে। এবার আপনার একটুখানি সেন্স করা উচিত, বাস্তব বা অবাস্তব এরকম পজিশন কখন হয় বলেন তো? আপনি যে যখন চিত্রটা আঁকছেন, তখন বাস্তব অবাস্তব কখন এরকম পজিশন হচ্ছে? আপনি মাথায় রাখবেন, যখন আপনার যে বস্তুটা, যখন আপনার বস্তু ফোকাসে থাকবে, যখন আপনার বস্তু অ্যাকচুয়ালি ফোকাসে থাকতেছে, ওই টাইমে আপনার প্রতিবিম্ব বাস্তব হবে না অবাস্তব হবে, এটা আপনি জানেন না। তার মানে আপনি এখানে চিন্তা করেন, এইটা ছিল আপনার ফোকাস, এটা ছিল আপনার ফোকাস কি, এফ, এফ বা ও, এই ওটা ছিল আপনার ফোকাস। ঠিক আছে, এই ফোকাসের উপরে, ও বিন্দুর উপরে থাকলে আমার কি হইতো? ও বিন্দুর উপরেই থাকলে আপনি বাস্তব না অবাস্তব এটা আপনি ডিফাইন করতে পারতেন না। তার মানে আপনি দেখেন, এখানে বলা হয়েছিল ও এর মান যা হবে ও এক্স এর মানও সেম হচ্ছে। ঠিক আছে, তার মানে এইটা দিয়ে বুঝাইলাম। সো এখানে অ্যাকচুয়ালি আমার এখানে কিছুটা টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, এখানে মান দেওয়া নাই, এখানে অবশ্যই একটা মান দেওয়া থাকবে, কারণ এইভাবে আমি সাংখ্যিক মান বের করতে পারবো না। এখানে কিছু আমার মিস্টেক ছিল, এটা হচ্ছে গ্যাপ ছিল কোশ্চেনে, এটা মনে করেন একটা কোশ্চেনে গ্যাপ আছে। বাট এখানে কেন আপনাদের তাও ডিটেলস বললাম, যাতে এই যে এই পার্টটুকু বাস্তব অবাস্তব এই কনসেপ্টটা অনেকে মাথায় থাকে না। মাথায় রাখবেন, বস্তু যখন ফোকাসের উপর থাকবে, এফ এর উপর থাকবে, তখনই আমার বাস্তব হবে না অবাস্তব হবে এটা আমরা ডিফাইন করতে পারবো না অ্যাকচুয়ালি। সো এখানে কিছু গ্যাপ আছে, এটা আমি আর ম্যাথ হিসাবে দেখাইলাম না, বাট উত্তরটা কনসেপ্টটা আসলে ধরতে পারছে অ্যাকচুয়ালি। এখানে বলা হয়েছে একটি অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু রাখা হইল। মনে একটা অবতল দর্পণ, এই দেখেন অবতল দর্পণ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, এই সিটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্রের উপর আপনি কি 5 সেন্টিমিটার একটা বস্তু স্থাপন করছেন, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে রাখা হলো। বস্তুর বিবর্ধন কত হবে, বস্তুর এম এর মান কত হবে, এটা আপনাকে বের করতে বলা হয়েছে। সো আপনি চিন্তা করেন, আপনি যদি সি এর উপর একটা যে বস্তুটা রাখবেন, মাথায় রাখেন, এটাও একটা ভালো কনসেপ্ট। সি এর উপর বক্রতার কেন্দ্রের উপর যে বস্তুটা রাখবেন আপনি, এর প্রতিবিম্ব তার ঠিক উল্টা হবে, এর ভাইয়া প্রতিবিম্ব তার ঠিক উল্টা হচ্ছে, এবং এটা যতটুকু দৈর্ঘ্য হবে এটার দৈর্ঘ্য আমার সেম হবে। তার মানে এটাও হবে আমাদের 5 সেন্টিমিটার। আই রিপিট, সি এর উপর প্রধান যে বক্রতার কেন্দ্র, এই কেন্দ্রের উপর যদি একটা 5 সেন্টিমিটারের বস্তু রাখেন, তাহলে এর প্রতিবিম্ব তার ঠিক উল্টা দিকে হচ্ছে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের উপরে হচ্ছে, এবং এটার যে দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য আমার সেম হচ্ছে। তার মানে এখানে আপনি চিন্তা করেন, তার মানে আপনার এখানে এল এর দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার, এবং আপনি যে প্রতিবিম্ব পাইছেন এর মানে এর প্রত্যুত্তরে যে প্রতিবিম্বটা পাইছেন, এই প্রতিবিম্বের মানও এল প্রাইমের মানও কত,
5 সেন্টিমিটার। তাহলে আমাদের বিবর্ধন এম কি আসবে এল প্রাইম বাই এল, তার মানে 5/5 ইকুয়ালস টু 1। এখানে হচ্ছে আমাদের 1। বুঝতে পারছেন? একটু প্যাচ। আচ্ছা, এবার দেখেন কি বলা হয়েছে, কোন দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হবে। আপনি দেখেন আপনার সমতল, সমতলে বাস্তব অবাস্তবে এত কনসেপ্ট আমরা দেখিনি। অবতল, হ্যাঁ অবতলে আমরা জানি যে ওই যে প্রথমে যখন হচ্ছে অসীম, অসীম থেকে বক্রতার কেন্দ্র, তারপর বক্রতার কেন্দ্রের উপর এই এবং বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে এই 4টা স্টেপের জন্য কিন্তু আমরা বাস্তব পাইছি। আবার আপনি যদি প্রধান ফোকাসের উপর রাখেন অথবা প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে রাখেন, এই 2টা স্টেপের জন্য কিন্তু আমরা অবাস্তব পাইছি। তার মানে উত্তর হচ্ছিল আমাদের অবতল। উত্তলে মাথায় রাখবেন, উত্তলে মাথায় রাখবেন, উত্তলা সর্বদা অবাস্তব দিবে, উত্তল সর্বদা আপনার অবাস্তব শো করবে, ঠিক আছে? ওকে, তার মানে এটা ছিল আমার অ্যাকচুয়ালি অ্যান্সার। এখানে বলা হয়েছে কোন বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য, তার মানে এই প্রতিবিম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটারকে আমরা কি বলতে পারি, এল প্রাইম ইকুয়ালস টু 5 সেন্টিমিটার প্রতিবিম্ব। আচ্ছা, বিবর্ধন দেওয়া আছে, তার মানে এম, বিবর্ধনের মান কত দেওয়া আছে 0.5। ওই বস্তুর দৈর্ঘ্য কত হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, বিবর্ধন দেওয়া আছে, তার মানে অবশ্যই বিবর্ধনের সূত্রতে যাব, m ইকুয়ালস টু এল প্রাইম বাই এল। তার মানে আমাকে কিসের মান বের করতে বলছে, বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ এল এর মান জানতে চাওয়া হয়েছে। তার মানে কি আসবে, এল ইকুয়ালস টু এল প্রাইম বাই এম। এল প্রাইম কতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এম এর মান কতটুকু হচ্ছে 0.5। আচ্ছা, ক্যালকুলেটর পকেটে আমার। সো এখান থেকে হচ্ছে আমার 5/0.5, এখান থেকে ছিল আমাদের 10 সেন্টিমিটার। এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার। ওকে, সো চলেন, এই তো এবার হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ম্যাথ। এই ম্যাথে কি বলতেছে চলেন আমরা স্টার্ট করি। সো এখানে দেখেন একজন দন্ত চিকিৎসক 6 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি গোলীয় দর্পণ পি ব্যবহার করেন। এবার আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে অবতল দর্পণ বা উত্তল দর্পণের ব্যবহারটা। আমরা জানি অবতল দর্পণ এমন জায়গায় ইউজ করি যে জিনিসটা বস্তু ছোট বাট ওটাকে আমি বড় দেখতে চাই। তার মানে দন্ত চিকিৎসায় হচ্ছে দাঁত ছোট থাকে, ওটাকে আমি যদি ভালো মতো দেখতে চাই আমাকে একটু বড় করে দেখতে হবে। তার মানে এখান থেকে আমার পি দর্পণটা ছিল ভাইয়া অবতল দর্পণ, ঠিক আছে? এই অবতল দর্পণে আপনার দেখেন ফোকাস দূরত্ব 6 সেন্টিমিটার ফোকাস দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ এফ এর মান দেওয়া ছিল আমার 6 সেন্টিমিটার, ঠিক আছে? এবং বলা হয়েছে একজন ড্রাইভার 6 সেন্টিমিটার ফোকাস দূরত্বে 60 সেন্টিমিটার ফোকাস দূরত্বের আরেকটি গোলীয় দর্পণ কিউ ব্যবহার করেন। এবার মাথায় রাখবেন যখন ড্রাইভার যে কিউ ব্যবহার করতেছেন এটা হচ্ছে সাইড মিরর, এবং সাইড মিররে আমরা সবসময় কি ব্যবহার করি ভাইয়া, উত্তল দর্পণ। সাইড মিররে আমরা সবসময় উত্তল দর্পণ ব্যবহার করি, যেখানে অন্য গাড়ির প্রতিবিম্বের দূরত্ব মানে ইউ এর মান ছিল, সরি ভি এর মান ছিল আমার 50 সেন্টিমিটার। এখানে কি বলা হয়েছে দেখেন, দন্ত চিকিৎসক পি দর্পণটিকে দাঁত থেকে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করেন। প্রথমে এই দর্পণ থেকে দাঁতের দূরত্ব ছিল 4 সেন্টিমিটার, পরবর্তী তিনি 8 সেন্টিমিটার নিছেন। তাহলে দর্পণের কোন অবস্থাটি বেশি উপযোগী হবে? তার মানে যেটাতে হচ্ছে বিবর্ধন, মানে আমার দেখতে খুব বড় মনে হবে, সেটাকে আমি গ্র্যান্ড করব, আদারওয়াইজ কিন্তু আমি অন্য কিছু গ্র্যান্ড করতে পারি না। সো আমি একটা চিত্র আঁকি, মনে করেন এটা আমার অবতল দর্পণ। অবতল দর্পণে আপনি চিন্তা করেন এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের এফ আর এটা ছিল আমার সি। এবার দেখেন তো এফ এর মান ফোকাস দূরত্ব কতটুকু ছিল, এখানে ফোকাস দূরত্ব দেখেন তো কতটুকু ছিল ভাইয়া, এখানে ফোকাস দূরত্ব ছিল আমার অ্যাকচুয়ালি 6 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। এবং আপনি দেখেন যে এবার দাঁতকে আপনি কতটুকু দূরত্বে নিছেন, 4 সেন্টিমিটার দূরে। তার মানে আপনি অ্যাকচুয়ালি দাঁতটাকে মোটামুটি এইখানে স্থাপন করছেন, যেখানে আপনার মেরু থেকে দূরত্ব ছিল কতটুকু, 4 সেন্টিমিটার। এখানে আপনি দাঁতকে স্থাপন করছেন। তার মানে এই 6টা ছিল আমার এফ এর মান
এই দাঁতের স্থাপনটা ছিল আপনার ইউ এর মান, ঠিক আছে। তাহলে আপনি চিন্তা করেন এখানে ভি এর মান কিভাবে আসবে। সো উত্তর আসবে 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। তার মানে এখান থেকে 1/v কি আসবে, 1/u কে আপনি এই পাশে নিয়ে আসেন, 1/f মাইনাস 1/u। 1/f এর মান কতটুকু ছিল ভাইয়া 6, মাইনাস 1/u কতটুকু ছিল 4। তার মানে দেখি আমরা এখন এটার মান কতটুকু আসে। সো 1/6 মাইনাস 1/4, এখান থেকে আসতেছিল মাইনাস 1/12। তার মানে এখান থেকে ভি কতটুকু আসতেছিল আমার -12। এবং আমরা একটু আগে দেখছিলাম যে -12 মিনিং কি। -12 মিনিং হচ্ছে আমার যে প্রতিবিম্ব সে আয়নার পিছনে গঠিত হচ্ছে। কারণ ভি বলতে পারেন ভি ভাই প্রতিবিম্বের দূরত্ব তো কখনো চেঞ্জ হয় না, দূরত্ব তো কখনো ঋণাত্মক হয় না। এখানে মাইনাসটা মিনিং করতেছে, একটু খেয়াল করেন, এখানে এই মাইনাসটা মিনিং করতেছে আপনার আয়নার পিছনে সে প্রতিবিম্ব গঠন করতেছে, আয়নার পিছনে সে প্রতিবিম্ব গঠন করতেছে, ঠিক আছে। তাহলে আয়নার পেছনে সে যদি প্রতিবিম্ব গঠন করে তাহলে কি সেটা অবাস্তব হয়ে যাচ্ছে। আপনি খেয়াল রাখতেন সেটা হচ্ছে ভাইয়া অবাস্তব হয়ে যাচ্ছে। এবার আপনি চিন্তা করেন, এবার আপনি কি করতেছেন, আপনি এবার 8 সেন্টিমিটার নিয়ে কাজ করতেছেন। ওকে, সো ক্যালকুলেটর পকেটে রাখি, এবার আমরা 8 সেন্টিমিটারকে ধরি। এইটা ছিল আমার এফ, এটা ছিল আমার সি, ঠিক আছে। তাহলে ফোকাসের দূরত্ব কতটুকু ছিল ভাইয়া, ফোকাসের দূরত্ব ছিল 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এবং আমার দাঁতটাকে এবার কতটুকু দূরত্বে রাখছে, 8 সেন্টিমিটার দূরে রাখছে। মনে করেন আমি এবার দাঁতটাকে এখানে রাখছি, তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব ভাইয়া কত, 8 সেন্টিমিটার। তার মানে এটা ছিল এফ এর মান, এটা ছিল আমার ইউ এর মান। তো চলেন আমরা ক্যালকুলেশন করি। 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। তার মানে 1/u টাকে সরাই ফেলি, 1/f মাইনাস 1/u। 1/f কত, 1/f এর মান 6 মাইনাস 1/u হচ্ছে আমার 8। তার মানে কি আসবে আমার 1/6 মাইনাস 1/8, এখানে আসতেছিল আমার 1/24। তার মানে দেখেন আমার ভি এর মান আসতেছে অ্যাকচুয়ালি 24 সেন্টিমিটার। তার মানে এটা কি পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে আপনার আপনার এই প্রতিবিম্বটা অ্যাকচুয়ালি এরকম কোনো পজিশনে আপনার তৈরি হচ্ছে, প্রতিবিম্বটা আয়নার সামনেই তৈরি হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা শর্টকাট বলতে পারি যে আমাদের ভি এর মান কি হচ্ছে, ইউ এর মান কি হচ্ছে, এটার জন্য একটা শর্টকাট বলতে পারি। শর্টকাটটা হচ্ছে, শর্টকাটটা মাথায় রাখবেন, শর্টকাটটা হচ্ছে আপনার আয়নার সামনে যারা যারাই থাকবে, আয়নার সামনে যারা যারাই থাকবে তারা হবে সবসময় পজিটিভ, এবং আয়নার পিছনে যারা যারা গঠিত হচ্ছে, আয়নার পেছনে যারা যারা গঠিত হচ্ছে তারা হয়ে যাবে নেগেটিভ। এবার আপনি চিন্তা করেন আপনার যে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু কি সবসময় আয়নার সামনে রাখেন? হ্যাঁ, লক্ষ্যবস্তুকে তো আমি আয়নার সামনে রাখি, তার মানে লক্ষ্যবস্তু হয় সবসময় পজিটিভ। তারপর আপনি অবতল দর্পণের ক্ষেত্রে চিন্তা করেন, অবতল দর্পণের যে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্ব কিন্তু আপনার আয়নার সামনে থাকে, এই ফোকাস দূরত্ব কিন্তু আপনার আয়নার সামনে আছে, ফোকাস দূরত্ব কিন্তু আয়নার সামনে আছে। তার মানে এই ক্ষেত্রে ফোকাস দূরত্ব আমার কি হচ্ছে পজিটিভ। এরপরে দেখেন এই ক্ষেত্রে আপনার, এই ক্ষেত্রে মানে সেকেন্ড ক্ষেত্রে আপনার ভি এর যে ভিটা প্রতিবিম্বটা দূরত্ব এটাও কিন্তু আয়নার সামনে হয়ে গেছে, তাই দেখেন পজিটিভ। ওকে, তার মানে বাস্তব। আর এই ক্ষেত্রে আমার যে ভিটা, এই ভিটা কি ছিল নেগেটিভ, তার মানে ওই যে বলছি আয়নার সামনে যারা থাকবে পজিটিভ, আয়নার পিছনে নেগেটিভ, তাহলে আয়নার পিছনে হচ্ছে সেটা অবাস্তব। তার মানে এই ক্ষেত্রে আমার মান কি পাবো, আমি অ্যাকচুয়ালি প্রতিবিম্ব পাবো অবাস্তব। আর এখানে প্রতিবিম্ব কি পাচ্ছি আমি, এখানে প্রতিবিম্ব পাচ্ছি অ্যাকচুয়ালি বাস্তব। তার মানে বাস্তবটা নিয়ে কাজ করাটা বেটার, তার মানে আমার 8 সেন্টিমিটার নিয়ে অ্যাকচুয়ালি কাজ করাটা বেটার হবে। বুঝতে পারছেন আশা করি। এবার চলেন এই ম্যাথটাতে, এই ম্যাথটাতে কি বলছে দেখেন। এখানে বলা হয়েছে যে উপরের উদ্দীপক চিত্র 2, এই যে উদ্দীপক চিত্র 2, এই চিত্র 2 এ দর্পণে সর্বদাই খর্বিত প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। সর্বদাই কি প্রতিবিম্ব তৈরি হবে ভাইয়া, খর্বিত প্রতিবিম্ব তৈরি হবে, রশ্মি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। এবং এখানে বলা হয়েছে বস্তুকে 3টি জায়গায় স্থাপন করো। প্রথম কথা, আমার এই চিত্র 2তে আপনার ভেতরে পার্ট সিলভারিং করা হয়েছে না, ভেতরে পার্ট সিলভারিং, তার মানে বাইরের পার্টটাকে দিয়ে আমার ওই প্রতিফলনে কাজ করব। তার মানে এটা কি আসবে ভাইয়া, একটা উত্তল
আয়না বা উত্তল দর্পণ হিসেবে কাজ করতেছে। এবং উত্তল দর্পণ এখানে কি পাই, সর্বদা আমি কি পাবো, আমার অবাস্তব প্রতিবিম্ব পাবো। তার মানে আমি বিভিন্ন 3টা জায়গা দিয়ে ব্যাখ্যা করতে হবে। সো চলেন আমরা আঁকি। এই মনে করেন আমার ভেতরের পার্টটাকে আমি সিলভারিং করে দিলাম। যদি ভেতরের পার্টটাকে সিলভারিং করি, সো বাইরের পার্টটাকে নিয়ে আমি কাজ করব। এই দেখেন বাইরের পার্টে দেখেন আমার এখানে কি দেওয়া আছে, এখানে প্রধান ফোকাস দেওয়া আছে, আর এখানে আমার সি এর মান দেওয়া আছে, বক্রতার কেন্দ্র। আমি এখন মনে করেন এই এ আর বি পজিশনে একটা বস্তুকে রাখলাম বাইরের পার্টে। সো প্রথমে দেখেন আপনার এ আর বি পজিশনে যাও, এ ও বি পজিশনে যখন বস্তুকে রাখলাম, এই বস্তু থেকে আলোটা এইভাবে এসে পড়লো, মানে প্রধান অক্ষে সমান্তরালে আলো আসতেছে। প্রধান অক্ষে যখন সমান্তরালে আলো আসে, সেটা ব্যাক কিভাবে যায় বলেন তো, সেটা ব্যাক যায় হচ্ছে প্রধান ফোকাস থেকে, অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে যাবে। কিন্তু এখানে প্রধান ফোকাস দিয়ে যাওয়ার কোনো অপশন আছে না, ভেতরে তো ঢুকতে পারবে না। তাহলে আপনাকে এবার চিন্তা করতে হবে যে সে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হয়, অ্যাকচুয়ালি যাবে না কিন্তু যাচ্ছে বলে মনে হয়, তার মানে জোর করে খাওয়ানো আর কি। সো দেখেন আমি এখন এই জোর করে খাওয়াইলাম, এই দেখেন প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হয়। এরপরে আপনি দেখবেন যে আপনার এখন কিভাবে যাবে। এখন আপনি যদি প্রধান ফোকাস দিয়ে টানেন, আপনি যদি একটা প্রধান ফোকাস দিয়ে টানেন, তাহলে কি সে হচ্ছে আপনার প্যারালাল এভাবে যাবে। যদি প্যারালাল এভাবে যায় তাহলে আমি মিলাইতে পারবো না। যদি প্যারালাল এভাবে যায় ভাইয়া আমি মিলাইতে পারবো না। এখানে কি করতে হবে, এখন আপনাকে দেখতে হবে, আমরা জানি যে আমাদের যদি আলোটা এই বক্রতার কেন্দ্র দিয়ে যায়, এই বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তার মানে সে বক্রতার কেন্দ্র দিয়েই আবার ব্যাক করে প্রতিফলিত হয়ে। সো আমি এখন এই কনসেপ্টটাকে কাজে লাগাবো, এই কনসেপ্টটাকে কাজে লাগাবো। সো দেখেন এই এখানে এইভাবে দিব। আচ্ছা, এটাকে কাজে লাগাইলাম। আমি যদি এখন এটাকে কাজে লাগাই, তাহলে দেখেন তো এটা কি আমার অ্যাকচুয়ালি যাচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি আমার কাজ করতেছে না, এটা তো হচ্ছে আমার মিলিত হচ্ছে না, আমার তো মিলিত হইতে হবে। আদারওয়াইজ তো আমি কি করতে পারবো না ভাইয়া, আদারওয়াইজ আমি এটাকে ম্যাচ আপ করতে পারবো না। তাহলে একটু ভাবেন তো, আপনারা অনেকেই জানেন যে এখানে কি করতে হবে। তার মানে দেখেন এবার যদি আমি আচ্ছা দেখেন এটা কি করতে পারি, এটা হচ্ছে আমার একটু ভুল হয়েছে। এখানে আমি যদি এটা এইভাবে না দিয়ে আমি যদি এটাকে, আচ্ছা আমি যদি এইভাবে দিই, দেখেন প্রধান ফোকাস আর এই বস্তুর মাথা আমি এটা অ্যাটাচ করে দিলাম। দেখেন প্রধান ফোকাস আর বস্তুর মাথা আমি যদি এটাকে অ্যাটাচ করে দিই, দেখেন এবার কিন্তু আমার মিলে গেছে। দেখো এটা কিন্তু এবার আমার মিলে গেছে। তার মানে আমার এই বস্তুটা এখন আমার প্রতিবিম্ব দেখো আয়নার ভেতরে হচ্ছে না, মানে এটা তো আয়নার সামনে ছিল কিন্তু এটা হচ্ছে আয়নার উল্টা পাশে হচ্ছে। তার মানে এটা ছিল আমার এ প্রাইম বাই বি প্রাইম। বুঝতে পারছো? সো আমার ফার্স্ট পজিশনে আমি দেখো একটা অবাস্তব জিনিস পেয়ে গেছি। ওকে, এবং সেম প্রসেসে জাস্ট একটু সামনে একটু পেছনে করে আমি সেম কাজগুলোই অ্যাকচুয়ালি করে যাব। ঠিক আছে? সো আগে আমি কেন দেখাইছি বলি। তোমাদের অনেকেই যখন আমরা হচ্ছে অফলাইনে মনে করো খাতাগুলো দেখি, অফলাইনে স্টুডেন্টদের খাতা, তখন এখানে সব থেকে বেশি ভুল হয় উত্তল দর্পণে, যেটা আমি আগে ইচ্ছা করে করছিলাম কি, আমি যখন সি থেকে এইটার আমি অনেকে মিক্সড আপ করে দেয়, অনেকে মিক্সড আপ করে আমরা মিলাইতে পারে না। মাথায় রাখবেন আপনার বস্তু থেকে সব কিছু কানেক্টেড থাকবে। মাথায় আমি আবার বলতেছি, আপনার বস্তু থেকে সব কিছু কানেক্টেড থাকবে। তার মানে কখনোই সি এর সাথে এই পয়েন্টটা মিলাবে না, তাহলে আপনার জীবনও মিলবে না, তাহলে আপনার জীবনও মিলবে না। বস্তু থেকে কানেক্টেড। আবার মনে করেন আমি এখন অন্য কালি দিয়ে আরেকটা পয়েন্ট লিখি। দেখেন অন্য কালি দিয়ে আমি এই দেখেন, ও সরি, এটা হচ্ছে উত্তল দর্পণ। এই যে আমি উত্তল দর্পণে একটা পার্ট লিখলাম। সো এখান থেকে দেখো কি থাকতেছে, এই যে এখানে আমি মনে করো এইটাকে দিলাম হচ্ছে আমাদের এফ, আর এইটাকে দিলাম মনে করো সি। বস্তুটা যতটুকু দূরত্বে ছিল এখন আমি আরেকটু দূরত্ব কমাই দিছি। দেখো দূরত্ব কমাই দিছি না, এ বি। তার মানে এখন আবার ওই আগের মতো কাজ করতে হবে। সো তুমি চিন্তা করো, এখন আমি যদি এই বস্তু থেকে এই আয়নার উপর একটা এভাবে আলো এসে পড়ে, তাহলে আলোটা কিভাবে মনে হবে বলো তো, আলোটা প্রধান ফোকাস দিয়ে
চলে যাচ্ছে বলে এই যে মনে হচ্ছে। এরপরে আমি তো সেকেন্ডে দিতে পারবো না, কারণ প্রধান ফোকাস দিয়ে গিয়ে আপনার এই যে মিররটার উপর পড়বে না। সো তখন আমি কি করতে পারবো, তখন আমার উচিত হবে এই 3 নাম্বার রুলস অর্থাৎ বক্রতার কেন্দ্রকে ইউজ করা। সো আমি বক্রতার কেন্দ্রকে ইউজ করতেছি। দেখো বক্রতার কেন্দ্র দিয়ে আলো এই যে এই পয়েন্টের উপর এসে পড়লো, এই যে পয়েন্টের উপর এসে পড়লো। সো দেখো আমার এখানে এই যে জাংশন পয়েন্ট এবং এতটুকু কভার হয়েছে, এ প্রাইম বি প্রাইম। ঠিক আছে, তাহলে দেখো আমি যত কাছে আনতেছি ও কিন্তু একটুখানি বড় হচ্ছে আগের থেকে। এবার তুমি একটু 3 নাম্বারটা কি করবা, 3 নাম্বারটা একটু দূরে সরাই নিয়ে কাজ করবা। 3 নাম্বার একটু দূরে সরিয়ে, একটু দূরে সরিয়ে কাজ করবা। যদি একটু দূরে সরিয়ে কাজ করো দেখবা এরকম বিভিন্ন পজিশন চলে আসতেছে। আশা করি এইটা তোমরা বুঝতে পারছো আঁকার স্ট্র্যাটেজিটা। ওকে, সো চলো এবার আমরা দেখি এই ম্যাথটাতে এখানে কি বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে, দেখো 0.4 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট। তার মানে এখানে আমার কিসের মান দেওয়া আছে, এখানে আমার ফোকাসের মান দেওয়া আছে। এখানে অ্যাকচুয়ালি আমার ফোকাসের মান দেওয়া আছে, অর্থাৎ এফ দেওয়া আছে 0.4 মিটার। ঠিক আছে, একটি অবতল দর্পণের সামনে মেরু হতে ফোকাস দূরত্বের অর্ধেক দূরত্বে একটি লক্ষ্যবস্তু রাখা হলো। তার মানে আমি যদি একটা অবতল দর্পণ আঁকি, এরকম যদি একটা অবতল দর্পণ আঁকি, আমি এখন দাগ দিব হচ্ছে প্রধান মেরু, সরি প্রধান অক্ষ। ঠিক আছে, এইটা ধরলাম মনে করো এফ, এইটা ধরলাম মনে করো সি। ঠিক আছে, তার মানে প্রধান ফোকাস, তার মানে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স কত বলে দেওয়া আছে, 0.4 মিটার। 0.4 মিটার বলে দেওয়া আছে। এখন তুমি চিন্তা করো এখানে কি বলা হয়েছে, অবতল দর্পণের সামনে, আমি সামনে মেরু হতে ফোকাস দূরত্বের অর্ধেক দূরত্বে। অবতল দর্পণের সামনে মেরুর দূরত্ব কত ছিল, 0.4, এটার অর্ধেক দূরত্বে। মেরুর দূরত্ব ছিল ভাইয়া, সরি ফোকাসের দূরত্ব ছিল 0.4, এই ফোকাস দূরত্বের অর্ধেক দূরত্ব আমি বস্তুকে রাখছি। তার মানে বস্তুর ইউ এর মান কত হবে, 0.2। ফোকাস দূরত্ব ছিল 0.4, এটার অর্ধেক দূরত্ব 0.2, অর্থাৎ এইখানে আমি একটা বস্তুকে কল্পনা করছি যেটা এখান থেকে এতটুকু ছিল ভাইয়া 0.2। এই এবার দেখো আমি এটাকে একটু কপি করে নিব। আমি যদি কপি না করি তাহলে আমি এটা বের করতে পারবো না। এবার এখানে কি বলা হয়েছে, প্রধান ফোকাস কাকে বলে? প্রধান ফোকাস কাকে বলে বলো তো? প্রধান ফোকাস বলা হয় যে এই আয়নার একগুচ্ছ আলোক রশ্মি এই আয়নায় প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হবে বা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে সেটাকে বলা হবে আমাদের প্রধান ফোকাস। প্রতিবিম্ব কাকে বলে? সো প্রতিবিম্ব কাকে বলে এইটা আশা করি ড্যাম ওকে। আচ্ছা, প্রতিবিম্ব কাকে বলে এটা আশা করি এখন আপনাদের ব্যাখ্যা করার প্রয়োজন নাই, কারণ এটা একদম বেসিক জিনিস, প্রতিবিম্ব কাকে বলে। আচ্ছা, এখন আমি যেটা অ্যাকচুয়ালি ধরবো সেটা হচ্ছে ম্যাটটাতে কি বলেছে দেখেন, উদ্দীপকের আলোকে দর্পণ থেকে বিম্বের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ আমার ফোকাসের দূরত্ব ছিল 0.4, এই ফোকাসের অর্ধেক দূরত্বে অর্থাৎ 0.2তে আমি একটা বস্তুকে স্থাপন করছি। তার মানে এফ এর মান পাইছি, ইউ এর মান পাইছি। এবার এটার জন্য আমার বিম্ব যেখানে গঠিত হবে সেখানে দূরত্ব কতটুকু এটা বের করতে চাচ্ছি। সো এইটা বের করার আগেও আমি একটু ভাইয়া কপি করে নিব, কারণ আমার ঘ করতে হবে। সো দেখেন এখানে গতে কি দেওয়া আছে, আবার ঝামেলা, এই জীবন ঝামেলা কেন এত। ওকে, এখানে দেখেন গতে কি দেওয়া আছে, আমরা জানি 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। ঠিক আছে, তার মানে 1/v কি আসবে আমাদের 1/f মাইনাস 1/u। 1/f মানে কি, 1/f মানে হচ্ছে 0.4 মাইনাস 1/u মানে কি আমাদের 0.2। তার মানে এখান থেকে আমি চাচ্ছি 1/0.4 মাইনাস 1/0.2।
এখান থেকে কতটুকু আসতেছে ভাইয়া? আমার অ্যাকচুয়ালি আসতেছে -5/2, 1/v এর মান, ঠিক আছে। তার মানে ভি এর মান কি আসবে? -2/5, তার মানে 2/5 আসতেছে আমাদের 0.4 মাইনাস এত মিটার। তার মানে আপনি জানেন যে আমার এই ফোকাস এবং পোলের মধ্যে, মানে মেরুর মধ্যে যেটা থাকবে অবশ্যই পেছনে গঠিত হবে। এই যে পেছনে গঠিত হয়েছে মাইনাস তার প্রমাণ, এবং কি হবে সেটা হচ্ছে অবাস্তব হচ্ছে, এবং কতটুকু দূরত্বে? 0.4। আয়নার পেছনে 0.4 দূরত্বে গেলে আমি এই মানটা পেয়ে যাচ্ছি। ওকে, সো চলে গেল। এবার ঘতে বলা হয়েছে রশ্মি চিত্রের সাহায্যে উদ্দীপকের লক্ষ্য বস্তুটি বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি বিশ্লেষণ করো। তার মানে আমার এরকম না, এটাই তো যে আমার 0.2 আর 0.4 ছিল। তার মানে এখানে আমি এখন রশ্মি আঁকবো। সো আঁকি, চলেন। আচ্ছা, এখানে চলেন আমি আঁকি। ওকে, এইটা ছিল আমার এফ, এইখানে ছিল আমার বস্তুটা, ঠিক আছে। এখানে যদি বস্তুটা হয় তার মানে সুন্দর মতো আমি এখন এটাকে আমি সাজাবো। কিভাবে সাজাবো দেখেন, এই বস্তু থেকে আলো আয়নাতে পড়লো এবং সে প্রধান ফোকাস দিয়ে যাবে, সে প্রধান ফোকাস দিয়ে গেল। এরপরে এই বস্তুতে আপনার যেহেতু প্রধান ফোকাস দিয়ে পাস করে আয়নাতে পড়ে প্রতিফলিত হওয়া পসিবল না, সো আমি রুলস 3-তে চলে যাচ্ছি। রুলস 3টা কিরকম দেখেন, মাথা থেকে এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এবং সে বক্রতার কেন্দ্র দিয়ে এই বরাবর পাস করলে সে আবার বক্রতার কেন্দ্র বরাবরই ব্যাক করবে, ঠিক আছে। এবার আপনি চিন্তা করেন, আপনার এখন এই দুইটা পার্টকে এখানে কি মিলিত হওয়ার কোনো পসিবিলিটি আছে? না, এখানে তো জীবনে মিলিত হবে না, মিলিত হবে আয়নার পেছনে। আয়নার পেছনে যখন মিলিত হচ্ছে, সে কিভাবে মিলিত হচ্ছে ভাইয়া? আসেন, সো এইটা যাবে এইভাবে, ঠিক আছে, এবং এইটা যাবে অ্যাকচুয়ালি আমার এইভাবে, এই যে, তার মানে আমার এই পয়েন্টে মিলিত হয়েছে, এই যে মিলিত হইল, ঠিক আছে। এখন দেখেন বলা হয়েছে বিম্বের অবস্থান। বিম্বের অবস্থান কোথায় হবে? অবস্থান, বিম্বের অবস্থান অবশ্যই আয়নার পেছনে, আয়নার পেছনে হচ্ছে। তারপর প্রকৃতি, আকৃতি, আকৃতি কি হচ্ছে দেখেন তো, এখানে যতটুকু আমার বস্তুটা ছিল আয়নার পেছনে বস্তুটা কি, প্রতিবিম্বটা একটু বড় হয়ে গেছে না? তার মানে আমার বিবর্ধিত, বিবর্ধিত বা অত্যন্ত বিবর্ধিত বলতে পারেন, অত্যন্ত বিবর্ধিত বলতে পারেন, ঠিক আছে, অনেক বেশি বড় হয়ে গেছে। তারপরে প্রকৃতি, যেহেতু আয়নার পেছনে হয়েছে, লক্ষ্য বস্তু আমার ছিল আয়নার সামনে, প্রতিবিম্ব তৈরি হয়েছে আয়নার পেছনে, তার মানে এটা কি হচ্ছে আমাদের অবাস্তব। এবং অবাস্তব সব সময় রশ্মি কি হয় মনে রাখবেন, সেটা হবে সোজা। এটা সব সময় মনে রাখবেন, অবাস্তব মানে হচ্ছে রশ্মিটা হবে সোজা, এইটা। সো আশা করি এটা ধরতে পারছেন। সো চলেন এই ম্যাথটা আপনাদের দেখাই। ওকে, এটা আমি একটু কপি করে নিব, মোটামুটি 3টা কপি করব। ওকে, এখানে কি বলা হয়েছে দেখেন, এখানে বলা হচ্ছে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ। কিসের? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ মানে কি? আমাদের বক্রতার ব্যাসার্ধ মানে অ্যাকচুয়ালি আর এর মান কতটুকু দেওয়া ছিল আমাদের? 50 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ বলেন বা আপনার মেরু থেকে বক্রতা মানে সি এর দূরত্ব বললেন, ওটাকে আর বলা হয়, ঠিক আছে। আমি যদি আর এর মান জানি, আমি এখান থেকে এফ এর মান বের করতে পারবো না। কিভাবে বের করবো বলেন তো? আমাদের এফ ইকুয়ালস টু r/2, আর এর মান কত? 50/2, তার মানে এখান থেকে 25। তার মানে এখান থেকে এফ এর মান কতটুকু আসবে? এখান থেকে এফ এর মান আসবে আমাদের 25 সেন্টিমিটার। ওকে, 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মোবাইল ফোনকে কত? 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা কি ভাইয়া? মোবাইল ফোন। তার মানে মোবাইল ফোনের
প্রকৃত দৈর্ঘ্য এল এর মান কতটুকু ছিল 15 সেন্টিমিটার। দর্পণটির মেরু থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। দর্পণটির মেরু থেকে কতটুকু দূরত্বে রাখা হয়েছে 30 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে। এই 30 সেন্টিমিটার দূরত্ব কি আসবে ইউ এর মান না 30 সেন্টিমিটার এতটুকু দূরত্বে রাখা হয়েছিল। ওকে, এতটুকু আমার কপি করা শেষ। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলেছে গৌণ অক্ষ কাকে বলে, অর্থাৎ যেই অক্ষ মেরু আপনি যখন একটা মানে তৈরি করতেছেন, এইটা মনে করেন একটা কাচের বল, এই কাচের বলকে যখন আপনি ব্রেক করতেছেন তখনই তো এরকম একটা শেপ আসতেছে। এখন এই শেপকে যদি আপনি বাইরের দিকে সিলভারিং করেন, ভেতরে পার্টটা প্রতিফলক হিসাবে কাজ করবে, তাহলে অবতল দর্পণ। এবং ভেতরে পার্ট সিলভারিং করলে বাইরের পার্টটা প্রতিফলক হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে উত্তল দর্পণ। এখন আপনি চিন্তা করেন, এই যে গোলক, এই গোলকের অবশ্যই একটা সেন্টার পয়েন্ট ছিল, এই গোলকের অবশ্যই একটা সেন্টার পয়েন্ট ছিল, তাই না? এই সেন্টার পয়েন্টকে সি বলতো। এবং আপনি চিন্তা করেন, আপনি যখন এখানে আঁকবেন, এইটা ছিল সেই সি, তাহলে এটা কি তার ব্যাসার্ধ, সেন্টার পয়েন্ট এতটুকু ডিসটেন্স ব্যাসার্ধ, তার মানে এখান থেকে এতটুকু পয়েন্ট, এটা মনে করেন পি পয়েন্ট, এটাও সেই পি পয়েন্ট, এই এতটুকু ডিসটেন্সকে আমরা আর বলতাম। ওকে, এরপরে এটার উপরে একটা এফ নিতাম, যেখানে হচ্ছে সব কয়টা আলোক রশ্মি হয় মিলিত হবে, না হলে হচ্ছে বলে মনে হবে, ঠিক আছে? এখন এই ব্যতীত ঠিক আছে, এবং এই যে আপনার সিআরপি, এই সিপি দিয়ে যে মেরুটা যাচ্ছে বা যে অক্ষটা যাচ্ছে, এই সিপি দিয়ে যে অক্ষটা যাচ্ছে, এই অক্ষকে বলা হয় আমাদের প্রধান অক্ষ। আমি একদম সব ডিসক্রাইব করে দিচ্ছি অবশ্য, প্রধান অক্ষ। এবং আপনি এই প্রধান অক্ষ ব্যতীত আপনি যে কোনো একটা অক্ষ নেন, মনে করেন এইটা ধরেন এক্স ওয়াই, বা আপনি এখানে আরেকটা অক্ষ নেন, ঠিক আছে, মনে করেন হচ্ছে আপনার এই এবি, এই এক্স ওয়াই আর এবি, এদের মধ্যে কি আপনার সিআরপি ছিল? না, এদের মধ্যে না বক্রতার কেন্দ্র ছিল, বক্রতার কেন্দ্র আছে, বাট কি মেরুটা আছে? এটা কি মেরুটা আছে? নাই, তার মানে মেরুটা নাই, তার মানে এই এক্স ওয়াই এ বি এগুলো হচ্ছিল আমাদের গৌণ অক্ষ। গৌণ অক্ষ কাকে বলে ধরতে পারছেন? তার মানে আশা করি বই থেকে আপনি সুন্দর মতো এটা সংজ্ঞাটা নিজের মতো করে লিখতে পারবেন, এতটুকু আমার বিশ্বাস আপনাদের উপর আছে। প্রতিফলনের দুটো সূত্র লেখো। প্রতিফলনের সূত্রটা হচ্ছে যে আমার প্রতিফলনের ক্ষেত্রে মনে করেন, এটা মনে করেন আপনার একটা প্রতিফলক আয়না। এখন আপনি মনে করলেন এখানে একটা আলোক রশ্মি আসলো, যখন আলোক রশ্মি এই পয়েন্টে পড়তেছে, আপতিত হচ্ছে বা পড়তেছে, আপনি সবাই জানেন এখানে একটা কি আঁকতে হবে, আমাদের অভিলম্ব আঁকতে হবে। এবং দেখা যায় এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যদি আই পরিমাণ কোণ তৈরি করে, তাহলে এই আই পরিমাণ কোণ, আই এর সমপরিমাণ কোণ নিয়েই এই রশ্মিটা প্রতিফলিত হবে। এই আই এর সমপরিমাণ কোণ নিয়েই রশ্মিটা প্রতিফলিত হচ্ছে, যেটাকে আমরা আর হিসাবে কাউন্ট করব, আই ইকুয়ালস টু আর। এটা ছিল আমাদের রুল নাম্বার 1। এবং রুল নাম্বার 2 ছিল যে আমাদের এই যে আপতিত রশ্মি, এই যে এই পয়েন্টে আমি অভিলম্ব আঁকছি, এবং এই যে আমাদের প্রতিফলিত রশ্মি, এরা সবাই কি একই সমতলে অবস্থান করে, অর্থাৎ একটা তলের উপরেই সব কটা কাজ দেখবেন। এটা অন্য কোনো তলে বা অন্য কোনো সারফেসে গিয়ে সে কাজটা করবে না, একটা সারফেসের উপরে সে সব কিছু প্যারামিটার শো করবে। এটাই ছিল আমাদের কনসেপ্টটা, ঠিক আছে? সো বক্রতার ব্যাসার্ধ আর, এখান থেকে আমার আর এর মান পাইছি 50, তাহলে এফ এর মান আসবে আমার 25, ঠিক আছে? আর এখান থেকে 30 সেন্টিমিটার আমরা কি পাইছিলাম, ইউ এর মান পাইছিলাম আমরা 30 সেন্টিমিটার। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, উদ্দীপকের উল্লেখিত স্থানে, এই যে উল্লেখিত স্থানে 30 সেন্টিমিটার দূরে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বিম্বের দৈর্ঘ্যকে আমরা কি বলি বলেন তো? বিম্বের দৈর্ঘ্যকে আমরা এল প্রাইম বলি। তার মানে আমার এল প্রাইমের মান বের করতে বলা হয়েছে, যেখানে আমার ওই ফোনের দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য কতটুকু দেওয়া ছিল, এল এর মান 15 সেন্টিমিটার দেওয়া ছিল। সো আমরা জানি যে, দেখেন গটা কিভাবে করতেছি, আমরা জানি যেহেতু আমার হচ্ছে মানে প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে, আবার প্রতিবিম্বের দৈর্ঘ্য চাইছে, এই প্রকৃত দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য কোন সূত্রের মধ্যে পড়ে? বিবর্ধনের সূত্রের মধ্যে পড়ে।
সো আমরা জানি বিভেদনের সূত্র হবে আপনার এল প্রাইম বাই এল, আরেকটা সূত্র আছে মাইনাস ভি বাই ইউ মডুলাস। মডুলাস দিলেও যা, না দিলেও তা, দিলে বেটার। তার মানে আপনি দেখেন আপনাকে কি কি ক্লু দেওয়া আছে। আপনাকে এই রিলেটেড ক্লু দেওয়া ছিল, ঠিক আছে, কোনোভাবে দেওয়া ছিল, এবং আপনাকে বের করতে হবে এই রিলেটেড ক্লু। তার মানে আপনার এই দুইটা একটা সংযোগ স্থল লাগবে। কিন্তু আপনি দেখেন আপনাকে এফ এর মান দেওয়া আছে আর ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান কোনো জায়গায় দেওয়া ছিল? ভি এর মান কোনো জায়গায় দেওয়া ছিল না, দেওয়া ছিল না। তোমাকে ভি এর মান বের করতে হবে। সো আপনি চিন্তা করেন কিভাবে বের করবেন। 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। 1/f কতটুকু? আচ্ছা 1/v বের করতে চাচ্ছি, তার মানে 1/f মাইনাস 1/u। 1/f কতটুকু ছিল আমার? 25। 1/u কতটুকু ছিল আমার? 30। তাহলে কতটুকু আসবে আমার? 1/25 মাইনাস 1/30। এখান থেকে থাকতেছে অ্যাকচুয়ালি 1/150, 1/v এর মান। তার মানে v এর মান কতটুকু থাকতেছে ভাইয়া আমার? 150 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমি এই সূত্রটাকে ইউজ করব যে l প্রাইম বাই l মডুলাস v বাই u। মডুলাস দেওয়া মানে দেওয়া যায় কথা, মাইনাস দেওয়া যায় কথা, না দেওয়া সেম কথা। ঠিক আছে, এখানে আপনি যদি মাইনাস দিয়ে কাজ করেন, আর একদম সুন্দর মতো লিখে দিন, তাহলে কাউ কাউ করবেন। আপনি চাইলে এখানে এভাবে লিখতে পারেন মাইনাস ভি বাই ইউ, অথবা এভাবে লিখতে পারেন মডুলাস ভি বাই ইউ। লেখা যায় কথা, সেম লেখা, আমি মডুলাস দিয়ে করলাম। তার মানে চিন্তা করেন আমার এল প্রাইমের মান, প্রতিবিম্বের মান বের করতে চাইছে। এল এর মান কতটুকু দেওয়া ছিল? দেখেন প্রকৃত দেওয়া ছিল আমার 15 সেন্টিমিটার। এবার ভি এর মান কতটুকু দেওয়া ছিল? ভি এর মান দেওয়া ছিল আমার 150। ঠিক আছে, আর ইউ এর মান কতটুকু দেওয়া ছিল আমার? ইউ এর মান দেওয়া ছিল দেখেন 30। তার মানে এখান থেকে কি আসতেছে? এল প্রাইম, তার মানে আসতেছে 150/30 ইন্টু 15। তাহলে 150/30 ইন্টু 15 আমার আসতেছিল 75। বুঝতে পারছেন? তার মানে বিম্বের দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হবে নাকি? 100% হবে ভাইয়া। বিম্বের দৈর্ঘ্যে 100% পরিবর্তন হবে। দেখেন কতটুকু বেড়ে গেছে আপনার? 75 সেন্টিমিটার হয়েছে। 75 সেন্টিমিটার হয়েছে। আগে ছিল আমার 15 সেন্টিমিটার, এখন হয়ে গেছে আমার 75 সেন্টিমিটার। সো দেখেন আমরা কিন্তু অনেকগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। এখানে অনেক কিছু দেখাইছি, শর্টকাট দেখাইছি, আমাদের হচ্ছে অবজেক্টিভ দেখাইছি, এই পার্ট দেখাইছি, সব কটা একদম ধরে ধরে আমরা কাজ করছি। সো আমরা আগেই বলে রাখছি যে আমরা যখন ক্লাসটা নিব, আমরা প্রেডিক্ট করতেছি বা আশা করতে পারি যে আপনারা এটা কম্প্যাক্ট বেসিকটা অ্যাটলিস্ট 50 থেকে 60% বেসিকটা জানেন। এরপরে যদি আমার ক্লাসটা করেন তাহলে দেখবেন যে আমি অ্যাডভান্স লেভেলে যে পেঁচানো জিনিসপাতিগুলো, এগুলো আপনার বুঝতে ইজি হবে। সো আগে নিজের অ্যাটলিস্ট 50 থেকে 60% বেসিকটা এনশিওর করবেন, দেন ক্লাসটা করবেন। তাহলে দেখবেন যে আপনার অনেক কিছু বুঝতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি এটাই ছিল আমাদের কি প্রতিফলনের সূত্রে যে ম্যাথমেটিক্যাল টার্ম এগুলা। সো আশা করি সব কিছু যা যা বোঝানোর ট্রাই করছে এটা বুঝতে পারছেন। সো আজকে ক্লাসটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ক্লাসে, কারণ এটার কিন্তু আরেকটা লেকচার আছে, সেটা হচ্ছে আমাদের কি প্রতিসরণ। সো ততক্ষণ সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।